এই ভিডিওতে ক্লাস 10 এর কেমিস্ট্রির কার্বন এবং এর যৌগসমূহ অর্থাৎ কার্বন অ্যান্ড ইট কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কার্বন যৌগ এবং তাদের গঠন সম্পর্কে তোমাদের কোনো সংশয় বা প্রশ্ন থাকবে না। তোমরা পুরোটা বিষয় সহজে বুঝে নিতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে লিখবে, আমি তার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এইবার আমরা প্রথমে জানব কার্বন যৌগ বা জৈব যৌগ কি। দেখো, জৈব যৌগ মানে তার মধ্যে কার্বন থাকবে এবং কার্বনের মধ্যে কি থাকবে, কেটিনেশন ধর্ম সমবয়বতা থাকবে। তাহলে যে সকল কার্বন গঠিত যৌগে কেটিনেশন ধর্ম এবং সমবয়বতা থাকে তাদেরকে বলা হয় জৈব যৌগ। আবার বলছি, যাদের মধ্যে কেটিনেশন ধর্ম সমবয়বতা থাকে তাদেরকে বলা হয় জৈব যৌগ। তাহলে অবশ্যই কেটিনেশন ধর্ম এবং সমবয়বতা কি, পরের কোয়েশ্চনে আমরা আসবো কেটিনেশন ধর্ম এবং সমবয়বতা কি। এর আগে আমরা জানবো তার বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্য মানে জৈব যৌগ তার মধ্যে কার্বন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে কার্বন ছাড়া হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকতে পারে। জৈব যৌগ মানে কি সমযোজী এবং তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। জৈব যৌগ মানে কি জৈব দ্রাবকে দ্রাব্য। জৈব যৌগ মানে কি তাদের মধ্যে বললাম কেটিনেশন ধর্ম সমবয়তা থাকবে। বেশিরভাগ জৈব যৌগ কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এবার আমরা জানবো কেটিনেশন ধর্ম কি। কেটিনেশন ধর্ম, কেটিনেশন ধর্ম কি, একটা ধর্ম যার জন্য কার্বন পরমাণুগুলি এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন দ্বারা নিজেদের মধ্যে যুক্ত থাকে। আবার বলছি, কেটিনেশন ধর্ম হচ্ছে একটা ধর্ম যার জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত থাকে। সেটা এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধন হতে পারে। তাহলে তার সংজ্ঞা কি বলছে, যে বিশেষ ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন বা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন বা শৃঙ্খল গঠন করতে পারে তাকে কেটিনেশন ধর্ম বা শৃঙ্খলায়ন বলে। যেমন এখানে এক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে এক বন্ধন দ্বারা যুক্ত করেছে, এখানে এক বন্ধন দ্বারা সবটি যুক্ত হয়েছে, এখানে এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা রিং গঠন করছে। এখানে কি এক বন্ধন দ্বিবন্ধন দ্বারা মিল্লা গঠিত হয়েছে, এখানে এক বন্ধন ত্রিবন্ধন দ্বারা মিল্লা যৌগ গঠন করছে। এই যে ধর্ম তাকে বলা হয় কেটিনেশন ধর্ম। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, একটি এক দ্বিবন্ধন এবং একটি ত্রিবন্ধনযুক্ত যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এখানে দ্বিবন্ধনযুক্ত যৌগটা কি দিয়েছে, ইথিলিন, এবং তার গঠন সংকেত দিয়েছে এটা। এবং ত্রিবন্ধনযুক্ত যৌগটার নাম কি দিয়েছে, এসিটিলিন, তার গঠন সংকেত দিয়েছে এটা। পরে কোয়েশ্চন আমরা জানবো যে কেটিনেশন ধর্মের পরে সমবয়বতা কি। সমবয়বতা মানে আণবিক সংকেত, একটা আণবিক সংকেত দ্বারা যদি দুইটা তিনটা যৌগকে প্রকাশ করা যায় সেই প্রকাশ করার ধর্ম হলো সমবয়বতা। আর যাদেরকে যে যৌগদেরকে প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় সমবয়ব, সমাবয়ব। একই আণবিক সংকেত দ্বারা বিভিন্ন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট যৌগগুলিকে প্রকাশ করার ঘটনাকে বলা হয় সমবয়বতা। উৎপন্ন যৌগগুলিকে বলা হয় সমাবয়ব। যেমন আমরা নিচের যে সংখ্যাটাকে যদি যাই, C2H6 গঠন সংকেত দ্বারা দুটি ভিন্ন কার্যকরী মূলভূত যৌগকে লেখা যায়। যেমন এখানে আমাদের C2 আছে, CH3 বন্ড CH2 বন্ড OH। এখানে আমাদের C কটা আছে, দুইটা, একটা দুইটা, নিচে দুইটা আছে। এখানে H কটা আছে, ছয়টা, তিনটা, দুইটা, পাঁচটা, একটা ছয়টা। O কটা আছে, একটা। তাহলে এখানের মধ্যে যা যা আছে এখানের মধ্যে তা আছে, খালি তার গঠন সংখ্যাটা আলাদা। আণবিক সংখ্যা সেম, আণবিক সংখ্যাটা CH3 বন্ড O বন্ড CH3। এখানে C দুইটা আছে, H ছয়টা আছে, O একটা আছে। তাহলে আণবিক সংখ্যা এক, গঠন সংখ্যা আলাদা। এই যৌগটিকে বলা হয় সমাবয়ব এবং তার গঠন করার প্রক্রিয়াকে বলা হয় সমবয়বতা। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে C2H6 আণবিক সংকেত দ্বারা গঠিত দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এই আমি এখানে কোশ্চেন দিয়ে দিয়েছি, আণবিক সংকেত দ্বারা গঠিত দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে দুটি জৈব যৌগের নাম ইথাইল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার, গঠন সংকেত হলো এগুলি। পরে আবার এখানেও আছে C3H6O সংকেত দ্বারা দুটি ভিন্ন ধর্মবিশিষ্ট যৌগ অ্যালডিহাইড ও কিটোন পাওয়া যায়। দিস ইজ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তাহলে একটা নাম হলো আইসোটোন আর একটা নাম হলো কি প্রোপানল। তাদের গঠন সংকেত দেওয়া হয়েছে।
এবার C4H10 গঠন সংখ্যা দ্বারা গঠিত দুটি জৈব যৌগের নাম, আণবিক সংখ্যা দ্বারা গঠিত দুটি জৈব যৌগের নাম ও গঠন সংখ্যা লিখো বললে কি হবে? প্রথমটা নাম হলো নরমাল বিউটেন, নরমাল, পরটা কি? আইসোবিউটেন। দেখো এখানের মধ্যে C4 চারটা আছে, 1 2 3 4, H কটা 10টা আছে, 3 2 5 2 7 3 10, ঠিক সেম এখানে একটা দুইটা তিনটা চারটা আছে, C 10টা আছে, তিনটা 6টা, তিনটা 9টা, একটা 10টা আছে। পরের কোশ্চেনে আমরা যাব। তাহলে সমবায়বতা গেল। তাহলে এবার কি আমরা বলতে পারি, আমরা কার্বন গঠিত সকল যৌগ জৈব যৌগ। তাহলে কার্বন থাকলে কি জৈব যৌগ বলা যাবে? কার্বন থাকলে সকল যৌগকে কি জৈব যৌগ বলা যায়? না, কার্বন থাকলে সকল যৌগকে জৈব যৌগ বলা যায় না। কেন নয়? দেখো, কার্বনের অক্সাইড, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড, ধাতব কার্বনেট ও বাইকার্বনেট এবং হাইড্রোজেন সায়ানাইড এবং ধাতব সায়ানাইড, এই লবণগুলির মধ্যে কার্বন আছে, কিন্তু তাদের উৎস হইল অজৈব যৌগ। আবার বলছি, এখানে যে কয়েকটা লবণের নাম বলা হলো, তাদের মধ্যে কার্বন আছে, কিন্তু তাদের যে উৎস মানে যেখান থেকে তৈরি হয়েছে তারা হলো অজৈব পদার্থ থেকে তৈরি হয়েছে, এবং এদের যে কার্বন, সেই কার্বনের মধ্যে কেটিনেশন ধর্ম বা সমবয়বতা নেই, এবং এইগুলি হলো তৈজুজি যৌগ। তাহলে এগুলি তো সমযোজী না। আমরা জানি জৈব যৌগ সমযোজী, জৈব যৌগ মানে কেটিনেশন ধর্ম, জৈব যৌগ মানে সমবায়তা, এখানে সমবায়তা নাই, কেটিনেশন ধর্ম নাই, কি জৈব যৌগ সমযোজী যৌগ না। সুতরাং কার্বন গঠিত সকল যৌগ কি নয়? জৈব যৌগ নয়। দেখো, জৈব যৌগকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, মুক্ত শৃঙ্খলযুক্ত যৌগ, বদ্ধ শৃঙ্খলযুক্ত। মুক্ত শৃঙ্খল যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত অসম্পৃক্ত। বদ্ধ শৃঙ্খলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো হোমোসাইক্লিক আর একটা হলো কার্বোসাইক্লিক। আর এটা কি হোমোসাইক্লিক ও কার্বোসাইক্লিক, আর একটা হলো হেটারোসাইক্লিক। আর হোমোসাইক্লিক কার্বোসাইক্লিককে দুই ভাগে ভাগ করা যায়, এলিসাইক্লিক এবং অ্যারোমেটিক। এবার আমরা যাইব কি মুক্ত শৃঙ্খলযুক্ত। মুক্ত, মুক্ত মানে কি করে মুক্ত? এখানে এই যে একটা গঠন সংকেত আছে, এখানে মধ্যে এই মাঝে কার্বনটা, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা এই কার্বনের সাথে যুক্ত। আবার এটা কি? এটা এই কার্বনের সাথে যুক্ত, এদিকে কোনো কার্বন নেই। হ্যাঁ, কি এদিকে কার্বন আছে, এদিকে কার্বন, অর্থাৎ একদিক তার মুক্ত, এদিক তার মুক্ত, সে আরেকটা কার্বনের সাথে যুক্ত না, সেই জন্য এই শৃঙ্খলটাকে বলা হয় মুক্ত শৃঙ্খল। ঠিক সেম, এদিকে কার্বন নাই, এদিকে কার্বনের সাথে যুক্ত, ঠিক সেম এটার ক্ষেত্র এটার ক্ষেত্র। অর্থাৎ যে সকল যৌগের অণুতে প্রান্তীয় কার্বন পরমাণুগুলি মুক্ত অবস্থায় থাকে তাদের মুক্ত শৃঙ্খল যৌগ বলে। মুক্ত অবস্থায় আছে তাদেরকে বলা হয় মুক্ত শৃঙ্খল যৌগ। বাস, এখানে ক্ষেত্রে এটা হলো মুক্ত, মুক্ত কার্বন পরমাণু। তাহলে একটা সংকেত দিয়ে বলতে পারে যে মুক্ত কার্বন পরমাণু। একটা এরকম একটা সংকেত দিতে পারে যে আইসোবিউটেনের গঠন সংকেত লিখো এবং সেখান থেকে মুক্ত কার্বন পরমাণুগুলি চিহ্নিত করো। ঠিক সেম বলতে পারে প্রোপিনের গঠন সংকেত লিখো, সেখান থেকে মুক্ত কার্বন পরমাণুগুলি চিহ্নিত করো, সেইটা হলো মুক্ত কার্বন পরমাণু, মুক্ত কার্বন পরমাণু। বা অথবা বলতে পারে প্রোপিন এবং আইসোবিউটেনের সংকেত লিখো, সংকেত জানা আছে, গঠন সংকেত লিখো। পরেরটা আমরা যাই বদ্ধ শৃঙ্খল। বদ্ধ মানে আগেটার জন্য মুক্ত আসলে এবার মুক্ত নয়, অর্থাৎ এই যে কার্বনটা তার সাথে যুক্ত, এই কার্বনটা তার সাথে যুক্ত, এই কার্বনটা তার সাথে তার সাথে তার সাথে, সে বদ্ধ, কোনো একটা কার্বন ফ্রি নয়। অর্থাৎ যে সকল জৈব যৌগের কার্বন শৃঙ্খলে কার্বন পরমাণুগুলি পরস্পর যুক্ত থাকে, একটার সাথে আরেকটা যুক্ত থাকে, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত, আরেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত, কোনো প্রান্তীয় কার্বন পরমাণু এক্ষেত্রে থাকে না, তাদেরকে বলা হয় বদ্ধ শৃঙ্খল যুক্ত যৌগ। ঠিক সেম এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। তাহলে একটা কোয়েশ্চেন আসতে পারে, বেনজিন এবং ফেনলের সংকেতের গঠন সংকেত লিখো। এই যে এটা হলো বেনজিনের গঠন সংকেত হলো এটা C6H6, ফেনলের সংকেত হলো C6H5O6, তাদের গঠন সংকেত হলো বেনজিনের এইটা, ফেনলের এইটা। এবার বলতে পারে ফেনলে উপস্থিত কার্যকরী মূলকটির নাম লিখো। ফেনলে উপস্থিত কার্যকরী মূলকটির নাম হলো কি? এই যে এইটা হাইড্রোক্সিল বন্ড ওইস, এবং তার সংকেত হলো বন্ড ওইস, এবং তার নাম হলো হাইড্রোক্সিল। পরে আমরা যাব কি সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত, এখানে বলছে যে সকল জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এবং অন্য কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। সম্পৃক্ত মানে কি? এখানে শুধু এক বন্ধন থাকবে, একটা কার্বন পরমাণু আরেকটা কার্বন পরমাণুর সাথে এক বন্ধন দ্বারা যুক্ত থাকলে সম্পৃক্ত। আর এখানেও এটাও সম্পৃক্ত, দেখো একটা আরেকটার সাথে শুধু এক বন্ধন। অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বন পরমাণু একটার সাথে একটা এক বন্ধনে যুক্ত তাদেরকে বলা হয় সম্পৃক্ত যৌগ। অর্থাৎ সম্পৃক্ত জৈব যৌগের মধ্যে শুধু এক বন্ধন দেখা যাবে, দ্বিতীয় বা তৃতীয় বন্ধন দেখা যাবে না।
তাহলে অসম্পৃক্ত, অসম্পৃক্ততে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন সব বন্ধন দেখা যাবে। এখানে দেখো এই যে এখানের মধ্যে কার্বন পরমাণুর মধ্যে এক দ্বিবন্ধন আছে, এখানের মধ্যে ত্রিবন্ধন আছে, তাহলে এক বন্ধনও থাকতে পারে, দ্বিবন্ধনও থাকতে পারে, ত্রিবন্ধনও থাকতে পারে, এরকম থাকলে সেটাকে বলা হয় অসম্পৃক্ত। একটি অসম্পৃক্ত এবং একটি অসম্পৃক্ত জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। তাহলে একটি সম্পৃক্ত কি? সম্পৃক্ত হলে ইথেন যৌগ সম্পৃক্ত, আর অসম্পৃক্ত কি? ইথিলিন বা এসিলিন, যা খুশি লেখো। অথবা একটি দ্বিবন্ধনযুক্ত একটি ত্রিবন্ধনযুক্ত যুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। একটা দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগ কি? দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগ হলো ইথিলিন, এবং ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগ হলো এসিটিলিন, গঠন সংকেত হলো এটা। পরে কি দিয়েছে? পরে দিয়েছে হোমোসাইক্লিক। কি হোমোসাইক্লিক? বলছে বদ্ধ শৃঙ্খলটি যদি শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত হয় তবে তাকে হোমোসাইক্লিক বলে। এই যে পুরাটা শৃঙ্খল যদি শুধু কার্বন দ্বারা থাকে তবে তাদেরকে বলে হোমোসাইক্লিক। এটা কি আছে? কার্বন দ্বারা আছে, সেই জন্য এগুলো কি আছে? কার্বন আছে, সেই জন্য তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক, শুধু কার্বন দ্বারা। আর অ্যারোমেটিক কি বলেছে? অ্যারোমেটিক বলেছে যদি তার মধ্যে বেঞ্জিন থাকে, কার্বন পরমাণুর শৃঙ্খলের মধ্যে যদি বেঞ্জিন থাকে, যেমন এই যে টাক্সারটা, এটা হলো বেঞ্জিনের টাক্সার, এই যে টাক্সারটা বেঞ্জিন, এখানের মধ্যে বেঞ্জিন কটা আছে? দুইটা বেঞ্জিন আছে, এই যে দুইটা বেঞ্জিন আছে, এই একটা টাক্সার, এই একটা, যদি বেঞ্জিন থাকে তাহলে তাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ যে সকল যৌগের সাধারণত এক বা একাধিক বেঞ্জিন থাকে তাদেরকে অ্যারোমেটিক বলে। আর অ্যারোমেটিক শব্দ মানে সুগন্ধ। ঠিক আছে, এবার একটা প্রশ্ন হতে পারে, বেঞ্জিন বলয়যুক্ত একটি যৌগের নাম। অর্থাৎ বেঞ্জিন বলয় আছে একটি যৌগের নাম, এখানে যে কোনো একটা নাম হতে পারে, ফেনল হতে পারে, ন্যাপথালিন হতে পারে। বেঞ্জিন বলয়যুক্ত একটি যৌগের নাম ও গঠন সংকেত লিখো। পরে কোয়েশ্চন, পরেরটা এলিসাইক্লিক। এলিসাইক্লিক হলো বেঞ্জিন বলয় ছাড়া অন্যান্য হোমোসাইক্লিক যৌগগুলিকে এলিসাইক্লিক বলে। বেঞ্জিন নাই এখানে, এটা তো বেঞ্জিন, এটা নয়, এগুলো হলো হোমোসাইক্লিক, এগুলো কি? এলিসাইক্লিক। এগুলো হোমোসাইক্লিক, এখানে মধ্যে বেঞ্জিন আছে, একটা বাদ দিয়ে দ্বিবন্ধন আছে, মানে এটা 1 2 3 4 5 6, এটা তো বেঞ্জিন। তাহলে এগুলি কি? এগুলি হচ্ছে কি? এলিসাইক্লিক। C4H10, C4, এখানে C4H10 আছে, 1 2 3 4 5 6 7 8টা, 8টা 10টা আছে। ঠিক সেম এটা কি? C6H12, এটা হলো কি? সাইক্লোহেক্সেন। এটাও এলিসাইক্লিক, বাট এটা কি? এটা হচ্ছে বেঞ্জিন, এটা হচ্ছে কি? হোমোসাইক্লিক। পরটা আমরা কি বলবো? পরটা হলো হেটেরোসাইক্লিক। বদ্ধ শৃঙ্খল যুক্ত যৌগে কার্বন পরমাণুর সঙ্গে অন্য পরমাণু মুক্ত থাকে যদি, তাকে বলে হেটেরোসাইক্লিক। এখানে একটা শৃঙ্খলের মধ্যে কার্বনের সাথে যদি অন্য একটা থাকে, অন্য একটা কিছু যুক্ত থাকে, তাহলে তাকে বলে হেটেরোসাইক্লিক। এই যে কার্বন, এই কার্বন মাঝে এখানে কি হলো, এটা হলো হেটেরোসাইক্লিক হয়ে গেল, হেটেরোসাইক্লিক। ঠিক সেম এটা মাঝে কি হলো? এস এসে গেল, এটা হলো হেটেরোসাইক্লিক। তাহলে একটা কোয়েশ্চেন হতে পারে, হেটেরোসাইক্লিক যুক্ত একটি যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এটা হচ্ছে একটি যৌগ নাকি থায়োফিন, এটা কি? ফিউরান, তার গঠন সংকেত এখানে দেওয়া আছে। পরে কোয়েশ্চন আমরা বলবো যে হাইড্রোকার্বন। আমরা চ্যাপ্টারটা হাইড্রোকার্বনের চ্যাপ্টার। হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন কার্বন যে যৌগের মধ্যে আছে তাকে বলা হয় হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কি রকম? দুই রকম, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আমরা কি পাইছিলাম? জৈব যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত। তো জৈব যৌগ আর হাইড্রোকার্বন একই, এখানে জৈব যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত হয়, হাইড্রোকার্বনও সম্পৃক্ত অসম্পৃক্ত হয়। তাহলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পর এর সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। বা আমরা এভাবে বলতে পারি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী কার্বন, যে সকল হাইড্রোকার্বনের না বলে যদি আমরা জৈব যৌগ বলতাম তাহলে এখানে জৈব যৌগ হতো। সেমই ঘটনা। তাহলে এটা কি? হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানের মধ্যে কি থাকবে? এক বন্ধন থাকবে, সবগুলি এক বন্ধন, এগুলিকে এক বন্ধন। আর সম্পৃক্ত হাইড্রোগুলিকে বলা হয় এক বন্ধন যুক্ত যে হাইড্রোকার্বন, এদেরকে বলা হয় অ্যালকেন। আরো বলছি, যে সকল হাইড্রোকার্বনগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে বলা হয় অ্যালকেন। এটা কোয়েশ্চনে আসতে পারে, অ্যালকেন। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেতটা হলো CnH2n+2। এবার যদি এখানে আমরা 1 যদি এখানে বসাই তাহলে কি হবে? C, আর 1 যদি এখানে বসাই, 2 একে 2 আর 2 কত 4,
CH4 CH4 অর্থাৎ CH4 হচ্ছে সবচেয়ে 1 বসিয়ে, তাহলে CH4টা হলো সরলতম হাইড্রোকার্বন এবং সরলতম হাইড্রোকার্বনটার নাম হলো কি মিথেন। তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে সরলতম হাইড্রোকার্বনটির নাম কি? সরলতম হাইড্রোকার্বনটির নাম হলো মিথেন এবং তার সংকেত কি CH4, গঠন সংকেত কি সি, চারদিকে 4টা হাইড্রোজেন দিলে সেটা হলো গঠন সংকেত। আবার আসতে পারে অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখান থেকে যদি 4 হয় তাহলে সেটা হলো বিউটেন। এখানে যদি 4 বসাও, যদি এখানে যদি 4 বসাও তাহলে কি হবে 4, এইচ এর জায়গাতে 2n+2 2 × 4 + 2 = 10, অর্থাৎ 4 বসালে হবে 10। পরেরটাতে যদি আমরা যাই অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার বলছি, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই রকমের হয়, একটা হয় অ্যালকেন আর একটা হলো এলকিন। দ্বিবন্ধন থাকলে এলকিন, ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন। আবার বলছি, যে সকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর দ্বিবন্ধন থাকলে তাদেরকে বলা হয় অ্যালকিন, ত্রিবন্ধন থাকলে তাদেরকে বলা হয় অ্যালকাইন। তাহলে এই হচ্ছে, এটা আমার দ্বিবন্ধন আছে, এটা হলো অ্যালকেন, এটা আমার দ্বিবন্ধন আছে, এটা হলো অ্যালকেন। তাহলে অসম্পৃক্ত অ্যালকেনের সাধারণ সংকেতটি কি? পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে অ্যালকেনের সাধারণ সংকেতটি কি? অ্যালকেনের সাধারণ CnH2n। তাহলে একটা প্রশ্ন হইতে পারে সরলতম হাইড্রোকার্বনটির নাম ও গঠন সংকেত লিখো। আমি বলেছি একটু আগে সরলতম হাইড্রোকার্বনটির নাম হলো হাইড্রোজেন, গঠন সংকেত আগে দেখিয়েছি। অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য ও অ্যালকিনের দ্বিতীয় সদস্যটির নাম লিখো। এখানে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য, এটা যদি আমার 1 হয়, এটা যদি 1 হয় তাহলে C2H2, প্রথম সদস্যটা হবে C2H2, এটা হবে এসিটিলিন। এসিটিলিন হয় প্রথম C2H2 প্রথম সংকেতটা, মানে C1H2, এবং এখানে যদি এস এর জায়গাতে যদি 1 বসাই তাহলে হবে প্রথম সদস্য, এস এর জায়গাতে 2 বসাইলে তাহলে হবে দ্বিতীয় সদস্য। এবার এলকিনের ক্ষেত্রে কি হবে? এলকিন এই অ্যালকাইনের ক্ষেত্রে এটা হচ্ছে তার সাধারণ সংকেত, এটা হলো ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকাইন। এটা হচ্ছে যদি আমরা 1 বসাই তাহলে সেটা হবে কি প্রথম সদস্য এনার জায়গাত, আর যদি 2 বসাই তাহলে এটা হবে দ্বিতীয় সদস্য, 3 বসালে এটা হবে তৃতীয় সদস্য। এবার বলছে অ্যালকাইনের সাধারণ সংকেতটি লিখো। অ্যালকাইনের সাধারণ সংকেতটি হলো CnH2n-2। অ্যালকাইন শ্রেণীর দ্বিতীয় সদস্যটির নাম ও সংকেত লিখো। দ্বিতীয় সদস্যটি কি হবে? এখানে যদি 2 বসাও C2H2, দ্বিতীয় সদস্যটার নাম হলো এসিটিলিন। আবার বলছি, অ্যালকাইন শ্রেণীর দ্বিতীয় সদস্যটার নাম কি? দ্বিতীয় সদস্যটার নাম হলো এসিটিলিন। পরে আমরা যাই সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কি? দেখো, একই সাধারণ আণবিক সংকেত বিশিষ্ট একই কার্যকরী মূলকযুক্ত পরপর অবস্থিত যে কোনো দুটি যৌগের সংকেতে যদি CH2 পার্থক্য বিশিষ্ট একই ধর্মের ভিন্ন ভিন্ন যৌগের শ্রেণীকে বলা হয় সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। এবার দেখো, এখানে CH4, এখানে CH4, এই যে CH4 C2H6, এখানের মধ্যে পার্থক্য কি আছে? একটা সি বেশি আছে, দুইটা এইচ বেশি আছে। এটাতে এটার মধ্যে দুইটা এইচ বেশি আছে, একটা সি বেশি আছে। এটাতে এটার মধ্যে একটা সি বেশি আছে, দুইটা এইচ বেশি আছে। তাহলে পার্থক্য কি? CH2। এই যে CH2 পার্থক্যের যে যৌগগুলি তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য কি? CH2। সমগোত্রীয় শ্রেণীর তৃতীয় সদস্যটার নাম কি? এবং আণবিক তৃতীয় সদস্য 1 2 3 C3H8 হবে তৃতীয় সদস্যটার নাম। আশা করি এত সময় তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, আর অবশ্যই এবার একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দাও।